প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি চ্যানেল থেকে আমি স্বাগত জানাই। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ে দ্বিতীয় ইউনিট টেস্ট 2025 সালে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। আমি আজ তোমাদের একটা মডেল প্রশ্ন, যে প্রশ্নটি 2024 সালে পড়েছে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে এই দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটি কী আছে একটু দেখে নেওয়া যাক। ষষ্ঠ শ্রেণী এবারে দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটি যেটি আছে, জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া, জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য, বন্যপ্রাণী। এটি একটি মডেল প্রশ্ন। দেখো, আমি প্রত্যেকটি উত্তর পাঠ্যবে কত পৃষ্ঠা আছে সেটাও দেখিয়ে দিয়েছি এবং উত্তরটাই বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। 1 × 6 = 6। তোমাদের পরীক্ষার সময় থাকবে 50 মিনিট আর পূর্ণমান থাকবে 25। দেখো, যে স্থান সমুদ্রে যত কাছাকাছি অবস্থিত সেখানে তাপমাত্রার প্রসার তত কী হবে? কম হবে, বেশি হবে, মাঝারি থাকবে। উত্তরটি হবে কম হবে। এটি তোমাদের পাঠ্য বই 151 পৃষ্ঠায় রয়েছে। এটি একটি মডেল প্রশ্ন হিসেবে আমি দেখাচ্ছি। এটি আমাদের বিদ্যালয়ে 2024 সালে পড়েছিল এবং 25 সালে এই ধরনের প্রশ্ন আসছে, সেটা তোমরা একটু দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ কত? 10, 15 না 25? উত্তরটি হবে 15%। এই উত্তরে তোমাদের পাঠ্যবই 37 পৃষ্ঠায় রয়েছে। পার্বত্য অঞ্চলের মাটির সৃষ্টি হয় আর্দ্র উষ্ণ আর্দ্র জলবায়ুতে, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে, শীতল শুষ্ক জলবায়ুতে। এই উত্তরটি হবে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে এবং উত্তরটি আছে তোমাদের পাঠ্য বইয়ে 84 পৃষ্ঠায়। এবার আসছি, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয় 1987 সালে, 1972 সালে এবং 1992 সালে। সঠিক উত্তরটি হবে 1972 সালে এই ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় বা পাস হয়। এই উত্তরে তোমাদের পাঠ্যবই 93 পৃষ্ঠায় রয়েছে। তারপরে আসছি, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা বৃত্তের মধ্যে, তো যদি বৃত্তটা 100% হয় তাহলে দেখো 25% হচ্ছে কালো, তাই না? দ্বারা কি বোঝানো হয়েছে? প্রায় মেঘলা, আংশিক মেঘলা না সম্পূর্ণ মেঘলা? এখানে উত্তরটি হবে আংশিক মেঘলা। এই উত্তরে তোমাদের পাঠ্যবই 49 পৃষ্ঠায় রয়েছে। দেখো 49 পৃষ্ঠা, দেখো এই 4টে ছবি দিয়ে আছে, এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসে। দেখো পুরো পূর্ণ বৃত্ত, এটা পুরোটাই সাদা। এটা যে 0% মেঘাচ্ছন্ন, মানে পরিষ্কার আকাশ। তারপরে দেখো একটু আগে যেটা দেখালাম যে 1 ভাগ কালো এবং 3 ভাগ সাদা, অর্থাৎ 25% মেঘাচ্ছন্ন। এটা হচ্ছে আংশিক মেঘলা আকাশ। আর দেখো 3 ভাগ কালো 1 ভাগ সাদা, 75% মেঘাচ্ছন্ন। এটা যে প্রায় মেঘলা আকাশ। আর পুরোটাই কালো হচ্ছে 100% মেঘাচ্ছন্ন সম্পূর্ণ মেঘলা আকাশ। এইখান দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে, এটা তোমাদের পাঠ্যবই 49 পৃষ্ঠায় রয়েছে। পরের প্রশ্ন, শাল, সেগুন, চন্দন প্রভৃতি হলো ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, না ক্রান্তীয় পর্ণমোচী, না উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ? তাহলে এই শাল, সেগুন, চন্দন হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এটি তোমাদের পাঠ্য বইয়ে 88 পৃষ্ঠায় রয়েছে। এবার আসছি আমরা 2 নম্বর দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, পৃথিবী আগে ছিল একটাই বিশাল অখণ্ড স্থলভাগ বা মহাদেশ, যেটাকে বলি বা মহামহাদেশ, যার নাম কি ছিল? যার নাম ছিল প্যানজিয়া। এটির উত্তর তোমাদের পাঠ্য বইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। তারপর দেখো, ফারেনহাইট স্কেলে ড্যাশ বা সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সি জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে বলছে যে ফারেনহাইট স্কেলে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, এটা উত্তর হবে, ঠিক আছে। আর সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে ফারেনহাইট স্কেলে যখন 212 ডিগ্রি হবে তখন জল ফুটে বাষ্প হবে, আর সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি হলে জল ফুটে বাষ্প হবে। তাহলে এখানে যে শূন্যস্থানটা আছে 212 ডিগ্রি ফারেনহাইট বা এফ। তারপরে দেখো, এটা এই উত্তরটা 47 পৃষ্ঠায় রয়েছে, এটা বইটা দেখে নাও। তারপরে দেখো, সর্পগন্ধা থেকে ড্যাশ তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমায়। দেখো, রেসারপিন তৈরি হয়।
এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 91 পৃষ্ঠায় রয়েছে। তাহলে 3টে শূন্যস্থান পূরণ থাকবে, 1 × 3 = 3। এবার আসছি আমরা 3 নম্বর দাগে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো প্রথম প্রশ্ন যে বায়ু প্রবাহের দিক, তাহলে এখানে দেখো থার্মোমিটার, মেসোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা আছে। তাহলে বায়ু প্রবাহের দিকটা হচ্ছে তোমার দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে। তাহলে বায়ু প্রবাহের দিক এই ঘ, এই সোজাসুজি তোমার লিখবে বাত পতাকা। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 48 পৃষ্ঠায় রয়েছে। তারপর দেখো বায়ু প্রবাহের গতিবেগ, এটা হচ্ছে অ্যানিমোমিটার, এটা গ এর উত্তরটি ঠিক। তাহলে তোমরা সোজাসুজি গ বা গ দিয়ে উত্তরটা অ্যানিমোমিটার লিখে দিবে। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 48 পৃষ্ঠায় রয়েছে। তারপরে দেখো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এই উত্তরটি কী হবে? এটা কয়েকটা হবে, থার্মোস্ফিয়ার হবে। তাহলে এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 31 পৃষ্ঠায় রয়েছে। তাহলে এইভাবে তোমরা ডান দিক বাম দিক মিলিয়ে লিখবে এবং এখানে 1 × 3 = 3 আছে। এরপরে আসছি আমরা 4 নম্বর দাগে, বুঝে লেখো। দেখো পৃথিবীর জনশূন্য শীতলতম স্থান আমি কে? উত্তরটি হবে রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্তক। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 40 পৃষ্ঠায় রয়েছে। তাপমাত্রা এত কম, এখানে জনবসতি বিরল বা গড়ে ওঠেনি। দ্বিতীয় প্রশ্ন, আমি শুষ্ক ও উষ্ণ বায়ু গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা প্রবাহিত হই। আমি কে? উত্তরটি হবে আমি লু। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 80 পৃষ্ঠায় রয়েছে। তাহলে 1 × 2 = 2। এরপর আসছে আমরা 5 নম্বর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টে, 2 × 3 = 6। দেখো প্রথম প্রশ্ন, দেখো জেট প্লেনগুলো স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে কেন? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 31 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক উত্তরটি কীভাবে আমরা লিখব। দেখো তোমরা এখানটা থেকে লিখবে যে স্ট্র্যাটোস্ফিয়ারে এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা, জলকণা নেই, তাই এখানে মেঘও নেই এবং বৃষ্টিপাতও হয় না। সেই জন্য জেট প্লেনগুলি এই শান্ত স্তরের দিয়ে চলাচল করে। তাহলে তোমরা এইখান থেকে এতটা কিন্তু লিখবে, খাতায় টুকে নাও এটা। পরের প্রশ্ন, পার্থিব বিকিরণ বলিতে কি বোঝো? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 46 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমরা 46 পৃষ্ঠা দেখো, এই যে পার্থিব বিকিরণ, যেটাকে বলছি আমরা পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ, তাকে বলছি পার্থিব বিকিরণ। ওই যে সূর্যের যেমন যে সৌরশক্তি যে 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তার মধ্যে তোমরা দেখো, তার মধ্যে তোমরা একটু বুঝে নাও জায়গাটায়। ওই যে এই যে 1 ভাগ যে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তাকে আমরা 100% যদি ধরি, তাহলে 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। একে বলছি কার্যকরী সৌর বিকিরণ। আর বাকি 49% মধ্যে 34% মহাশূন্যে ফিরে যায়, তাকে বলছি অ্যালবেডো। তাহলে 100%-এর মধ্যে কত? 51% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে বা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, একে বলছি কার্যকারী সৌর বিকিরণ। আর থাকছে কত? 49। এই 49-এর মধ্যে 34% কি হচ্ছে? ফিরে যাচ্ছে, একে বলছি অ্যালবেডো। আর থাকছে 34, আর 49 থেকে 34 বিয়োগ করলে 14। এই 14% হচ্ছে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে। তাহলে যে 51%-এর তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে বলছি পার্থিব বিকিরণ, যেটাকে বলছি আমরা পৃথিবী থেকে ফিরে যাওয়া। তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে। এখানে 3টে প্রশ্ন আসে, কার্যকারী সৌর বিকিরণ, অ্যালবেডো কি, আর পার্থিব বিকিরণ কি। এখানটা ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, খাদার কি? এই খাদার কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 84 পৃষ্ঠায় রয়েছে। দেখো গাঙ্গেয় সমভূমির যে পলি দ্বারা গঠিত অঞ্চল, যেটা কি, যেই পলিটা খুবই উর্বর, মানে নদীর দুই সাইডে কি হয়, বা 2 তীরে প্রতি বছর প্লাবন হয়, ফলে নদীর সঙ্গে বয়ে আসা যে সমস্ত পলি, নুড়ি, কাঁকর, বালিগুলি সঞ্চিত হয়, সেইটা খুবই উর্বর এবং নবীন, তাদের বয়স কম।
তাহলে সেই নবীন উর্বর পলিমাটিকে বলছি আমরা খাদার। আর তার থেকে একটু দূরে যেটা অনুর্বর প্রাচীন পলিমাটি তাকে বলছি আমরা কি ভাঙর। মনে থাকবে খাদারও আসতে পারে, ভাঙরও আসতে পারে। পরের প্রশ্ন, জাতীয় উদ্যান বলিতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই উত্তরই তোমাদের পাঠ্য বইয়ের 93 পৃষ্ঠায় রয়েছে। দেখো 93 পৃষ্ঠায় এই অরণ্য এবং বন্য প্রাণ যে অধ্যায়টি আছে, এখানে যেমন সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয়ারণ্য আর জাতীয় উদ্যান, এই চারটের মধ্যে কিন্তু প্রতি বছর একটা অবশ্যই আসে। তাহলে এইটা ভালো করে তোমাদের দেখতে হবে। তাহলে আগের বছর যেটা এসেছে জাতীয় উদ্যান, ঠিক আছে, এটা আমার স্কুলে এসেছে, তোমাদের স্কুলে হয়তো এটাও আবার এবছরও চলে আসতে পারে। তাহলে তোমরা কি লিখবে, যে যেখানে বন্য প্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর রাখা হয়। শুধু যে বনের প্রাণীদেরকে নজর রাখবো তা নয়, সেই অরণ্যের সেখানকার যে উদ্ভিদ এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য উভয়কে রক্ষা করতে হবে, বনের প্রাণী এবং বনের স্বাভাবিক উদ্ভিদগুলোকে। তাই একে আমরা একসঙ্গে বলছি জাতীয় উদ্যান, যেটা বলছি আমরা ন্যাশনাল পার্ক। যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান, এই উদাহরণটা তোমরা অবশ্যই দিবে, তাহলে তোমরা 2-এ 2 পাবে, ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কি? এই উত্তরই তোমাদের পাঠ্য বই 82 পৃষ্ঠায় রয়েছে। দেখো, এই পশ্চিমী ঝঞ্ঝা বলতে গেলে আমাদের এটা বলতে হবে যে শীতকালে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে হয়। তাহলে ডিসেম্বর ফেব্রুয়ারি মাস এই সময়টা শীতকাল। এবার এই সময় শীতকাল আমাদের এখানে তো বৃষ্টিপাত হয় না, কিন্তু যখন আমাদের ভারতের পশ্চিম দিকে এখানে ভূমধ্য সাগর আছে, তাহলে এটা ভারতের ম্যাপ একটু বুঝে নাও, ঠিক এই আফ্রিকার উপরে আর এখানে কি আছে ইউরোপের ঠিক নিচে এবং এশিয়ার ঠিক পশ্চিমে এখানে ভূমধ্য সাগর আছে। এই ভূমধ্য সাগরে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়। ফলে এদিকে বৃষ্টিপাত হলে কী হবে, সেই যে ঠান্ডা আবহাওয়া আমাদের ভারতবর্ষে যখন ছিল, সেই সময় শীতকালে কি হয়, এদিকে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টিপাতের কিছু মেঘলা আকাশ আমাদের ভারতবর্ষের এই উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে। ফলে ভারতবর্ষে কি হয়, এই শীতকালে এখানটা থেকে লিখবে তোমরা, মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে এবং ঝিরিঝিরি করে বৃষ্টি হয়। একেই বলছি পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে তোমরা আমাদের ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হওয়ার কথা নয়, কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে ভূমধ্য সাগর আছে, সেখানে শীতকালে বৃষ্টিপাত হয়। ফলে কি হয়, তার কিছুটা প্রভাব আমাদের ভারতবর্ষে এসে পড়ে। তাই জন্য ভারতবর্ষের এই উত্তর পশ্চিম দিক থেকে কি হয়, ওই ঝঞ্ঝাটা বা ঝামেলাটা ভারতে ঢুকে। তাই জন্য বলেছি শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে এবং ঝিরিঝিরি করে বৃষ্টি হয়। একে বলছি আমরা পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে। পরের প্রশ্ন, বায়ুর তাপমাত্রা সব জায়গায় একরকম হয় না কেন? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে কত পৃষ্ঠায় রয়েছে? 51 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, এই যে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় সমান হয় না, এই উত্তরে তোমাদের পাঠ্য বই 51 পৃষ্ঠায় রয়েছে। এখানটা দেখো, ভালো করে দেখো, পৃথিবীর উপরে কি আছে, অক্ষরেখা আছে, এবং পৃথিবী কিন্তু তার কোথায় কক্ষপথের সঙ্গে হেলে ঘুরছে, মানে 66.5 ডিগ্রি কোণে ঘুরছে। ফলে পৃথিবী পৃষ্ঠে সূর্য রশ্মি সব জায়গায় কি সমানভাবে পড়ছে না। সূর্যের রশ্মি কোথাও কি সোজাভাবে পড়ছে, আবার কোথাও তির্যকভাবে পড়ছে। তাহলে পৃথিবীর, এবার এখান থেকে লিখবে, পৃথিবীর যে অংশে সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে বেশি গরম হয়, আর যেখানে তির্যকভাবে পড়ে সেখানে ততটা গরম হয় না। আবার যেখানে বেশি তির্যকভাবে পড়ে সেখানে খুব ঠান্ডা থাকে। ওই জন্য পৃথিবীর সব জায়গায় তাপমাত্রা একরকম হয় না। তোমরা দেখো, একটা সুন্দর করে ছবি আছে, দেখো এটা লম্বাভাবে রশ্মি দিচ্ছে, তাহলে এখানে তাপমাত্রাটা বেশি, নিরক্ষীয় অঞ্চল উষ্ণমণ্ডল। তারপরে এখানে একটু তির্যকভাবে দিচ্ছে, এখানে থেকে একটু কম, তাই এটা ক্রান্তীয় অঞ্চল। বা আরও দেখো, উত্তর এবং দক্ষিণে গেলে একদম বেশি তির্যক হবে, ফলে এখানে কি হয়েছে, তোমার হিমমণ্ডল বা শীতল আবহাওয়া বিরাজ করছে। তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে দেখো। তোমরা আরও অন্যভাবে বলতে গেলে তোমরা বলবে উষ্ণমণ্ডল, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা শীতমণ্ডল বা হিমমণ্ডল।
তাহলে তোমরা এখান থেকে এখান পর্যন্ত লিখবে, খাতায় টুকে নাও। এরপর আসছি আমরা 6 নম্বর দাগে। এখানে একটি বড় প্রশ্ন থাকবে, দুটি থাকবে, একটি করতে হবে। 5 × 1 = 5। এবার এই প্রশ্নগুলির মধ্যে আবার ছোট ছোট ভাগও থাকতে পারে, 2 + 3 এভাবে থাকতে পারে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি? পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এটি তোমাদের পাঠ্য বই 59 পৃষ্ঠায় রয়েছে এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ভালো করে দেখে রাখো, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো 59 পৃষ্ঠা দেখো, বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আমাদেরই কিছু ক্রিয়াকলাপের ফলে। সুন্দর করে ছবিটা দিয়ে তোমাদের কিন্তু বোঝানো হয়েছে। বলছে সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, কিন্তু আমাদের বাতাসে থাকা জলীয় বাষ্প, এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, সিএফসি গ্যাস, এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, মানে তাপমাত্রাটাকে বাড়ায়। তাহলে এই গ্যাসগুলি থাকার জন্য এরা কি করে, এই তাপটাকে শোষণ করে নেয়, সূর্যের তাপটাকে, ও কিছুটা তাপ পুনর্বিকিরণ করে, ফলে প্রয়োজনের অতিরিক্ত তাপ কিন্তু এরা শোষণ করে নেয়, মানে বায়ুমণ্ডলে আটকে রাখে। এই প্রয়োজনের অতিরিক্ত তাপ আমাদের পৃথিবী বায়ুমণ্ডলে আটকে পড়ে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। এই জন্য এই বায়ুমণ্ডলের তাপমাত্রাটা বেড়ে যাওয়াটাকে বলছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তোমরা এইখান থেকে এখান পর্যন্ত ভালো করে পড়ে নাও, এটা লিখবে। এবার এর প্রভাবগুলো কি আমি আসছি। দেখো আমি তোমাদের খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যদি বিশ্ব উষ্ণায়ন হয় তাহলে এর প্রভাবগুলো কি হতে পারে। দেখো এই পাতায় দেখো উত্তরগুলো তোমাকে এভাবে করে নিতে হবে যে ওজোন স্তরটি ক্ষয়ে যাবে। তাহলে বাতাসের মধ্যে সিএফসি গ্যাস নির্গত হয়ে গেলে কি হবে, বায়ুমণ্ডলের যে ওজোন স্তরটি ক্ষয়ে যাবে। এই ওজোন স্তরটি ক্ষয়ে গেলে এই যে এইখান দিয়ে তোমার এই জায়গাটা দেখো, ওজোন এর ফলে মানে বিশ্ব উষ্ণায়নের ফলে ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ায় কি হয়, যে অতি ক্ষতিকর বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছায়, ফলে আমাদের মানব দেহের ত্বকের ক্যান্সার, চোখের অসুখ বেড়ে যায়। এটা হলো। এবং গাছের পাতায় ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ফলে গাছ তার শস্য উৎপাদন ব্যাহত হয়, বহু ছোট ছোট কীটপতঙ্গ প্রাণী মারা যায়। এটা একটা হলো। আর কি, অ্যাসিড বৃষ্টি হবে। এই বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলে কি হবে, বায়ুমণ্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন অক্সাইড গ্যাস বেড়ে যাবে, ফলে বৃষ্টির জলের সঙ্গে যখন এই গ্যাসগুলি মিশে যাবে তখন সেগুলো অ্যাসিডে পরিণত হবে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো পরিণত হবে, কার্বনিক অ্যাসিড পরিণত হবে। এই অ্যাসিড মিশ্রিত জল যখনই তোমার গাছপালায় পড়বে, ফলে গাছের পাতা চুঁয়ে যাবে, অঙ্কুর নষ্ট হয়ে যাবে, পুকুর এবং নদীতে মাছের ক্ষতি হবে। এছাড়া কি হবে, বিভিন্ন যে মার্বেলের যে পাথরের দ্বারা নির্মিত সৌধগুলি ছিল বা মূর্তিগুলি ছিল, যেমন তাজমহল, ভিক্টোরিয়া, এই মার্বেল পাথরে যদি অ্যাসিড মিশ্রিত জল পড়ে তাহলে কি হবে, সেগুলো কিন্তু ক্ষতি হয়ে যাবে। এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিশ্ব উষ্ণায়নের তোমরা দুটি বা গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি তোমরা প্রভাব লিখবে। এরপরে আসছি আমরা পরের লাস্ট প্রশ্ন। কি প্রশ্ন, আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট। এটি তোমাদের পাঠ্যবই 42 পৃষ্ঠায় রয়েছে। দেখো 42 পৃষ্ঠা দেখো, আন্টার্কটিকার ভবিষ্যৎ। মানে যেভাবে বরফ গলে যাচ্ছে, আন্টার্কটিকাতে প্রচুর বরফের স্তর, মানে দক্ষিণ মেরুতে এই বলে চির তুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুকে এরা ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। যদি এখানে বরফ গলে যায় তাহলে কিন্তু সারা পৃথিবীর কিন্তু ক্ষতি হয়ে যাবে। কিন্তু বর্তমানে বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, বায়ু দূষণ এগুলির ফলে কিন্তু আন্টার্কটিকার বায়ু দূষিত হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ, মেঘ মুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছু এখানে চরম সংকটে। তাই ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার জমে থাকা বরফ, ফলে মহাদেশটার আয়তনও বাড়ছে। ফলে এখানে যারা ছিল সেই পেঙ্গুইন পাখি, স্কিল, সিল, এই পেঙ্গুইন পাখি সবই এরা কি আস্তে আস্তে কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে এখানে প্রাকৃতিক কি ভারসাম্য। তাহলে এটাকে রক্ষা করতে হবে। তা না রক্ষা করতে পারলে তাহলে এর ভবিষ্যৎ আগামী দিনে শুধু আন্টার্কটিকাতেই নয়,
গোটা পৃথিবীর সমস্ত কিন্তু চরম সংকটে পড়বে, ক্ষতি হবে। আজ এ পর্যন্ত। তোমরা আমার ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ভালো থেকো, সুস্থ থেকো।